সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ঈদ পরবর্তী ক্লাসে তোমাদের সকলকেই আমি স্বাগত জানাচ্ছি। আ তোমাদের ধারাবাহিক যে ক্লাস চলে আসছে, পরিচালিত হচ্ছে একাদশ শ্রেণীর, সেই ধারাবাহিক ক্লাসের তোমাদের সাথে সর্বশেষ যে আ বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম ১০ম অধ্যায়ে, সেই অধ্যায়ের একটি ক্লাস হয়েছে, আজকে ২য় ক্লাস। ১ম ক্লাসেরই ধারাবাহিকতা আজকে বজায় রেখে ক্লাস পরিচালিত হবে ইনশাআল্লাহ। তো আমরা মূলত একাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী নিয়ে আলোচনা করছি, যেখানে অর্থনীতি প্রথম পত্র বিষয়ে আলোচনা চলছে। এখানে আজকের যে আলোচনা সেটি হচ্ছে ১০ম অধ্যায়ের যে মুদ্রা ও ব্যাংক। আমরা জানি যে এই চ্যাপ্টার এটি দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে মুদ্রা আর একটা অংশ হচ্ছে ব্যাংক। আমরা মুদ্রা সম্পর্কিত যে প্রাথমিক বিষয়গুলো সেটি গত ক্লাসে আমরা জেনেছিলাম। মুদ্রার ধারণা, মুদ্রার কার্যাবলী, মুদ্রার প্রকারভেদ ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর বাইরেও আরো কিছু বিষয় রয়েছে মুদ্রা সম্পর্কিত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা ব্যাংক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেখানে সেন্ট্রাল ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক, তাদের কার্যাবলী, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আলোচনার শুরুতেই আমরা আজকে দেখে নিই যে আজকের যে আলোচনা, সেই আলোচনার মূল ফোকাসটা কোথায় থাকবে। তিনটি বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। তার মধ্যে একটি হচ্ছে মুদ্রার চাহিদা ও যোগান, দ্বিতীয়ত হচ্ছে অর্থ সরবরাহের উপাদান এবং তৃতীয় হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব। আমাদের এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অর্থের ক্ষেত্রে আমরা অর্থের প্রকারভেদগুলো এবং অর্থ ধারণা, কার্যাবলী এগুলো সম্পর্কে জেনেছিলাম। এর পাশাপাশি আমাদের অর্থের চাহিদা ও যোগান সম্পর্কে ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবিক অর্থে আসলে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের চাহিদা হয় আরকি, অর্থের প্রয়োজন হয়, সেটিকেই মূলত অর্থের চাহিদা বলছে। আর এই যে অর্থ, সেগুলো সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ভূমিকা পালন করে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর বাইরে আমরা অর্থ সরবরাহের উপাদান বলতে যেটি বোঝাচ্ছি, আসলে অর্থ কি ভাবে আমরা পেয়ে থাকি এবং সেগুলো ফরমেটগুলো কি উপাদান বলতে এখানে সেটাই বোঝানো হচ্ছে যে সরাসরি আমরা আ আ জনগণের হাতে যেটি কাগজি মুদ্রা হিসাব থাকে, সেটির বাইরেও আমরা যে মেয়াদি এবং চাহিদা আমানতকেও অর্থ সরবরাহের উপাদান হিসেবে বিবেচনা করি, সেই বিষয়গুলো এর মধ্যে আলোচিত হবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব। আ এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমরা মুদ্রার পরিমাণের সাথে দাম স্তর এবং অর্থের মূল্যের এই বিষয়গুলোর সাথে একটা গুরুত্বপূর্ণ যে সম্পর্ক রয়েছে, সেই বিষয়ে এই সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করব এবং সম্পর্কটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসো আমরা শুরু করি তাহলে। আজকে প্রথম যে টপিকটা আছে সেটি মুদ্রার চাহিদা ও যোগান। আমরা যদি একটু ব্যাকে যাই, আসলে বিষয়টি একটু সংক্ষেপে আলোচনা করি যে মুদ্রার চাহিদা বলতে আসলে কি বোঝায়। প্রাথমিকভাবে মুদ্রার চাহিদা বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে জনগণ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে ইচ্ছুক হয় বা সে যে পরিমাণ অর্থ হাতে রাখতে চায়, সেটাই মুদ্রার চাহিদা। এক্ষেত্রে একটি বিষয় কাজ করে, সেটি হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সুদের হারের প্রেক্ষিতে জনগণ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বা বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য তার কাছে যে পরিমাণ অর্থ সে ধরে রাখতে চায়, সেটিকে আমরা মুদ্রার চাহিদা হিসাবে বিবেচনা করি। এই যে মুদ্রার চাহিদা, সেটি আগেই বললাম যে এখানে সুদের হার একটা বিষয় রয়েছে। এর পাশাপাশি আরো একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে জনগণের আয়। এই দুটি দ্বারাই কিন্তু এই মুদ্রার চাহিদা বিষয়টি প্রভাবিত হয়ে থাকে। সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আ এখন আসা যাক যে চাহিদা সৃষ্টিকারী উপাদানগুলো কি? আসলে আমরা বলছি যে মুদ্রার চাহিদা, আ জনগণের হাতে মুদ্রা ধরে রাখার যে ইচ্ছা, সেটাকে আমরা যখন বলছি মুদ্রার চাহিদা, এখন এই চাহিদা সৃষ্টির আর অন্যান্য কি বিষয়গুলো রয়েছে, কি বিষয় বা উপাদানগুলো চাহিদা সৃষ্টি করে, সেই বিষয়গুলো দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ব্যক্তি নিজেই এই যে চাহিদা সৃষ্টি করতে পারে। যেমনটি সে কোনো দ্রব্য বা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যেমন তার অর্থের চাহিদা বা মুদ্রার চাহিদা হতে পারে। পাশাপাশি সে ব্যক্তিগত বা যৌথ উদ্যোগেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্যও তার আ এই মুদ্রার চাহিদা কিন্তু সৃষ্টি হতে পারে। সুতরাং ব্যক্তি এটি একটি হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান মুদ্রার চাহিদা সৃষ্টির ক্ষেত্রে।
এরপর দ্বিতীয় যেটি রয়েছে বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেগুলো জানি যে তারা বিভিন্ন প্রকল্পে এবং উৎপাদন ক্ষেত্রে তারা কি করে, ঋণ প্রদান করে থাকে, অর্থাৎ বিভিন্ন ঋণপত্র তারা সৃষ্টি করে থাকে। এই যে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তারা যে বিভিন্ন ঋণ দেওয়ার জন্য যে ঋণ দেওয়ার যে বিষয়টি, সেই ঋণ দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু অর্থের এক ধরনের চাহিদা তাদের সৃষ্টি হয়। অর্থাৎ তারা যখন জনগণকে অর্থ ঋণ আকারে দিতে চাইবে তখন তাদের একটা অর্থের প্রয়োজন হয়, সেটিকে আমরা অর্থের চাহিদা সৃষ্টির কথা বলছি। এরপরে রয়েছে শিল্প প্রতিষ্ঠান। বড় বড় শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারা তাদের প্রকল্প সম্প্রসারণ বা উৎপাদন কাজ পরিচালনার জন্য কিন্তু বিভিন্ন সময় আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু ঋণ নিয়ে থাকে, এক্ষেত্রেও একটা চাহিদার সৃষ্টি হয়। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সরকার নিজেই কিন্তু অর্থের চাহিদা বা মুদ্রার চাহিদা সৃষ্টি করে। এটি সরকারি বিভিন্ন বড় প্রকল্পের ক্ষেত্রে হতে পারে, বা সরকারের বাজেট ঘাটতি যদি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সরকার দেশের অভ্যন্তরে যে ব্যাংকিং সিস্টেম রয়েছে বা ব্যাংক প্রতিষ্ঠানগুলো রয়েছে, আর্থিক প্রতিষ্ঠান, এগুলো থেকেও কিন্তু সরকার ঋণ গ্রহণ করে থাকে বা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঋণ গ্রহণ করে থাকে। এভাবেও কিন্তু মুদ্রা চাহিদার সৃষ্টি হতে পারে। আর সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বিলের দালাল। আসলে এটি আমরা বিভিন্নভাবে অর্থ হস্তান্তরের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সরাসরি মুদ্রার বাইরেও আমরা বিভিন্ন ঋণপত্র, ট্রেজারি বিল, বিনিময় বিল ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলোর ক্ষেত্রেও কিন্তু মুদ্রার এক ধরনের চাহিদার সৃষ্টি হয়। সেটিও কিন্তু মুদ্রা চাহিদা সৃষ্টিকারী একটি উপাদান, অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমরা মুদ্রার যে চাহিদার কথা বললাম সেই চাহিদা কিন্তু এই বিষয়গুলো অর্থাৎ এই উপাদানগুলো থেকে কিন্তু সৃষ্টি হতে পারে। যেমন ব্যক্তি নিজেই সেটি চাহিদা সৃষ্টি করতে পারে। আবার বললাম যে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ঋণ প্রদানের জন্য তাদের ক্ষেত্রে অর্থের চাহিদা বা মুদ্রা চাহিদা সৃষ্টি হয়। আবার শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন পরিচালনার জন্য হতে পারে। সরকার বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়ন বা বাজেটের ঘাটতি মেটানোর জন্য কিন্তু এই ধরনের ঋণ সৃষ্টি করতে পারে বা চাহিদা ঋণের তাদের দরকার হতে পারে, সেখান থেকে কিন্তু অর্থের চাহিদা সৃষ্টি হয়। এবং সর্বশেষ যেটি বিলের দালালের কথা বললাম। তাহলে এই বিষয়গুলো দ্বারা কিন্তু এই মুদ্রার যে চাহিদা সেটি কিন্তু সৃষ্টি হচ্ছে। এগুলো বিভিন্ন ধরনের উপাদান মুদ্রা চাহিদা সৃষ্টির ক্ষেত্রে। এরপর আসা যাক, এই যে মুদ্রার চাহিদা যেটি সৃষ্টির কথা বলছি সেটি আসলে উদ্দেশ্য কি, কেন এই ধরনের চাহিদা সৃষ্টি হচ্ছে। প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মুদ্রার লেনদেন জনিত চাহিদা। আসলে আমরা মুদ্রার চাহিদাকেই এই তিনটি ভাগে ভাগ করতে পারি, যেটিকে আমরা চাহিদা সৃষ্টির উদ্দেশ্য হিসাবে গণ্য করছি। তার মধ্যে প্রথম যেটি হচ্ছে, যেটি মুদ্রার লেনদেন চাহিদা হিসাবে আমরা বলছি, এক্ষেত্রে জনগণ যে তাদের দৈনন্দিন যে প্রয়োজন, বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজন, আর্থিক প্রয়োজন মেটানোর জন্য, সেক্ষেত্রে তাদের কিন্তু একটা মুদ্রার প্রয়োজন হয় বা অর্থের প্রয়োজন হয়। এবং এই প্রয়োজন মেটানোর জন্য তারা যে পরিমাণ অর্থ নিজেদের কাছে রাখতে চায় বা ধরে রাখতে চায় সেটিকে কিন্তু মুদ্রার লেনদেন জনিত চাহিদা বলছে। এই মুদ্রা লেনদেন জনিত চাহিদা এটি কিন্তু জনগণের আয়ের সাথে বা ব্যক্তির আয়ের সাথে সম্পৃক্ত। অর্থাৎ ব্যক্তির আয় যদি বৃদ্ধি পায় তাহলে তার মুদ্রার লেনদেন জনিত যে চাহিদা রয়েছে সেটিও কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ এই দুটির মধ্যে একটা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এরপরে দ্বিতীয় যে চাহিদাটি রয়েছে আমরা সেটি একটু আসি, যে মুদ্রার সতর্কতামূলক চাহিদা। আমরা আমাদের যে জীবন সেই জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদ আপদ আসতে পারে, অর্থাৎ মানুষের জীবন কিন্তু অনিশ্চিত এবং অপ্রত্যাশিত কিছু পরিস্থিতি মোকাবেলার জন্য মানুষ কিছু মুদ্রা বা অর্থ নিজের কাছে কিন্তু জমা রাখতে চায়। অর্থাৎ সে এটির প্রয়োজন বোধ করে এবং এই প্রয়োজন থেকেই কিন্তু এই অর্থের চাহিদাটা সৃষ্টি হয়, যেটি বলা হচ্ছে সতর্কতামূলক। অর্থাৎ তার ভবিষ্যৎ জীবনে যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা বা যে কোনো ধরনের দুর্ঘটনা, অসুস্থতা ইত্যাদি মোকাবেলা করার জন্য সে যে পরিমাণ অর্থ নিজের কাছে ধরে রাখতে চায় সেটিকে আমরা সতর্কতামূলক চাহিদা বলছি। এই সতর্কতামূলক চাহিদাও কিন্তু ব্যক্তির আয়ের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ তার আয় যদি বাড়ে তাহলে কিন্তু এই সতর্কতামূলক চাহিদাটা কিন্তু বাড়বে মুদ্রার ক্ষেত্রে। আমরা এই দুটো বিষয়ের ক্ষেত্রে বলছি যে এই দুটো বিষয় কিন্তু ব্যক্তির আয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
তবে এখানে সুদের হারের বিষয়টি খুব বেশি প্রভাবিত করে না এই দুটো চাহিদা ক্ষেত্রে। তারপরে সামান্য কিছু প্রভাব কিন্তু থেকে থাকে। অর্থাৎ যদি সুদের হার অনেক বেশি হয় তাহলে জনগণ তাদের হাতে কম পরিমাণ অর্থ রেখে অধিক পরিমাণ অর্থ কিন্তু তারা ব্যাংকে জমা রাখার জন্য আগ্রহী হবে। সুতরাং এখানে সুদের হারও একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটি এই চাহিদাকে প্রভাবিত করতে পারে। তবে এই দুটি চাহিদার ক্ষেত্রে অর্থাৎ লেনদেনজনিত চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা, এই দুটো চাহিদা ব্যক্তির আয় দ্বারা সরাসরি সম্পৃক্ত। সুদের হার দ্বারা খুব খুব বেশি কিন্তু প্রভাবিত হয় না এই দুটো। কারণ মানুষের যে প্রয়োজন রয়েছে এবং মানুষের যে অনিশ্চিত ভবিষ্যৎ বা অপ্রত্যাশিত যে ঘটনাগুলো মানুষের জীবনে ঘটে যায়, এই বিষয়গুলোর জন্য কিন্তু ইমিডিয়েট মানুষের অর্থের প্রয়োজন হয়। এখন যদিও আমাদের নগদ অর্থ বলতে একদম কাছে যে ক্যাশ থাকতে হবে বিষয়টি তা কিন্তু নয়। কারণ আমরা এখন যে ব্যাংকিং সিস্টেমে যে ডেভেলপমেন্ট হয়েছে সেই জায়গাটায় আমরা আমাদের কাছে কিন্তু একটা কার্ড থাকলেই আমরা যে কোনো সময় যে কোনো জায়গাতেই কিন্তু অর্থ উত্তোলন করতে পারি। সুতরাং এই জায়গাটায় কিন্তু সরাসরি অর্থ নিজের কাছে রাখাটা যতটুকু আমরা চাহিদার ক্ষেত্রে বলছি, এই জায়গাটা কিন্তু ব্যাংকিং সিস্টেম ডেভেলপ হওয়ার কারণে সুদের হার এবং আমরা যে ব্যাংকিং সুবিধা সেই জায়গাটায় মানুষ কিন্তু এখন নিজের কাছে সরাসরি অর্থ না রেখে বরং ব্যাংকিং সিস্টেমেই অর্থ রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু তারা যে কোনো সময় কিন্তু টাকাগুলো তারপরে আমরা যদি বলি যে আসলে সরাসরি ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু আমরা এখন আমাদের একটা কার্ড হলেই যথেষ্ট, আমাদের কাছে কিন্তু নগদ অর্থ না হলেও চলে। সুতরাং এই দুটো বিষয়ের ক্ষেত্রে আয়ের বিষয় তো সরাসরিভাবে সম্পৃক্ত, পাশাপাশি সুদের হারও কিন্তু কিছুটা এগুলোকে প্রভাবিত করে থাকে। যদি এমন হয় যে আমি এমন উৎস থেকে অর্থগুলো কালেক্ট করব যেটা আমি সবসময় আমাকে সাহায্য করবে যে কোনো প্রয়োজনে, পাশাপাশি এখানে কিছু আমার মুনাফাও আসবে, তাহলে কিন্তু জনগণ তার হাতে সরাসরি ক্যাশ অর্থ না রেখে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে তারা কিন্তু অগ্রসর হতে পারে। এতে তাদের যেমন অর্থগুলো সংরক্ষণের ক্ষেত্রে একটা সুবিধা থাকছে, অর্থাৎ যে কোনো সময় চুরি ছিনতাইয়ের যেমন ভয় থাকছে না, পাশাপাশি এখান থেকে কিন্তু মুনাফাও আসতে পারে। তো এই দুটো যে চাহিদা, এই দুটো চাহিদার ক্ষেত্রে আমরা রেখাটিকে আমরা একটু এই মুদ্রার লেনদেনজনিত চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা, যেটি অর্থের অর্থাৎ ব্যক্তির আয়ের সঙ্গে যে সম্পৃক্ততা, এই বিষয়টিকে কিন্তু আমরা চিত্রের সাহায্যেও কিন্তু আমরা দেখাতে পারি। তো এই বিষয়টিকে আমরা চিত্রের সাহায্যে যদি উপস্থাপন করি তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে। আমরা যদি ভূমি অক্ষে এখানে আমরা যদি ভূমি অক্ষে মুদ্রার লেনদেন এবং সতর্কতামূলক চাহিদাকে বিবেচনা করি, আর এই পাশে আমরা যদি জনগণের আয়কে বিবেচনা করি তাহলে বিষয়টি এমন দাঁড়াবে, এটি যদি 45 ডিগ্রি রেখা হয় তাহলে জনগণের আয় বাড়ার সাথে সাথে কিন্তু এই ডিমান্ডটাও বাড়তে থাকবে। এখন এই আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি আমার কি হয়, এটাও যদি বাড়ে তাহলে রেখাটি কেমন হবে? কি মনে হয় তোমাদের রেখাটি কেমন হবে? অবশ্যই এই দুটোই যখন বাড়ছে তখন এটিকে কিন্তু আমরা ডান দিকে যে ঊর্ধ্বগামী রেখা এটা দ্বারাই কিন্তু নির্দেশ করতে সক্ষম হব। এখন বিষয়টি হচ্ছে যে আমরা এখানে 45 একটা ডিগ্রি রেখা অঙ্কন করেছি, এটির কারণ কি, এটির উদ্দেশ্যটা কি? 45 ডিগ্রি রেখার কারণটা হচ্ছে এরকম যে এইটা যখন আমরা বৃদ্ধিটা দেখাই তখন 45 ডিগ্রি রেখাতে কিন্তু সব জায়গায় সমান, অর্থাৎ আয় যে হারে বাড়বে একই হারে কিন্তু এটাও বৃদ্ধি পাবে, অর্থাৎ আয় যতটুকু বাড়ছে এইদিকেও সেই পরিমাণই বাড়ছে। কিন্তু জনগণের যে আয় যখন বাড়ে তখন কিন্তু সে তার পুরোটা আয়ের অর্থটুকু এই লেনদেনজনিত চাহিদা বা সতর্কতামূলক চাহিদার জন্য ধরে রাখতে চায় না। অর্থাৎ আয় যখন বাড়ে তখন একটা নির্দিষ্ট হারে এই দুটো বাড়ে, তবে সেটি সমান হারে নয়, অর্থাৎ আয় বৃদ্ধি সমান হারে নয়। তাহলে এই রেখাটি কেমন হবে, কোন দিক দিয়ে যাবে? এটি অবশ্যই 45 ডিগ্রির যে রেখা আছে তার নিচ দিক দিয়ে যাবে। তাহলে এই রেখাটি দ্বারা আমরা কি বুঝবো যে এখানে জনগণ আয় বৃদ্ধির সাথে আমাদের কি হচ্ছে,
লেনদেন এবং সতর্কতামূলক যে চাহিদা রয়েছে অর্থের ক্ষেত্রে, সেই দুটোর একটা ধনাত্মক সম্পর্ককে নির্দেশ করছে এই রেখাটি। যেখানে আয় বাড়ছে যখন, তখন কিন্তু আমাদের এই চাহিদা, অর্থের চাহিদাটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এই হলো বিষয় যে আমরা যখন এই দুটো অর্থাৎ যখন ব্যক্তির আয়ের সাথে আমরা লেনদেনজনিত চাহিদা এবং সতর্কতামূলক চাহিদার বিষয়টিকে চিত্রে উপস্থাপন করব, তখন বিষয়টি কিন্তু এইরকম বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা দ্বারা আমরা নির্দেশ করব, যেহেতু এই দুটোর মধ্যে একটা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান রয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে সব মুদ্রা চাহিদা সৃষ্টির উদ্দেশ্যের ক্ষেত্রে, সেটি হচ্ছে মুদ্রার ফটকা চাহিদা। আমরা এর আগে যে দুটো চাহিদা দেখলাম, অর্থাৎ লেনদেনজনিত চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা, এই দুটো আমরা বলছি যে আয়ের সঙ্গে সম্পৃক্ত। আর ফটকা যে চাহিদাটা রয়েছে, মুদ্রার ফটকা চাহিদা, এটি কিন্তু সুদের হারের সাথে সম্পৃক্ত। আমরা তার আগে এই সম্পর্কটাকে বোঝানোর আগে একটু ফটকা চাহিদাটা কি সেটি একটু বোঝার চেষ্টা করি। মূলত মানুষ খুব অল্প সময়ে অধিক উপার্জনের আশায় কিছু অর্থ কিন্তু নিজের হাতে ধরে রাখার চেষ্টা করে, এবং সেক্ষেত্রে যে ঘটনাটি ঘটে যে তারা বিভিন্ন ক্ষেত্রে এই অর্থটাকে বিনিয়োগ করে, যেমন হতে পারে শেয়ার মার্কেট বা বিভিন্ন ধরনের বিনিময় বিল বা ট্রেজারি বিল, যেটাতে অল্প সময়ে সে অধিক মুনাফা অর্জন করতে পারে। এটি কিন্তু সব সময় ঘটে এমনটি নয়। এই ফটকা চাহিদার ক্ষেত্রে কিছু কিছু সময় সুযোগ অনেক সময় চলে আসে, যেখানে ব্যক্তিরা তাদের হাতে থাকা অর্থ খুব অল্প সময়ে বিনিয়োগ করে কিন্তু অধিক মুনাফা অর্জনের আশায় এই অর্থটাকে ধরে রাখে। এটাকে বলা হচ্ছে ফটকা চাহিদা। এটাকে আসলে এই চাহিদাটা সৃষ্টি হয় ফটকা কারবারের জন্য, যেটি অল্প সময়ের ক্ষেত্রে অধিক মুনাফা নিয়ে আসে। এটি আমি যেটি বললাম যে হতে পারে শেয়ারের বাজারের ক্ষেত্রে অনেক সময় বাজার যদি ঊর্ধ্বগামী থাকে, মার্কেট যদি রাইজ করে, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ করে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক বেশি লাভবান হওয়া যেতে পারে। এই ধরনের আরো অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে বিনিময় বিল বা ট্রেজারি বিল এগুলো ক্রয় করেও কিন্তু কিছুটা মুনাফা আশা পাওয়া যায়। তো এই ধরনের কারবারের ক্ষেত্রে বিনিয়োগের জন্য জনগণ কিন্তু কিছু অর্থ নিজের কাছে ধরে রাখতে চায়। এটিও কিন্তু একটি চাহিদা, মুদ্রা চাহিদা বা অর্থের চাহিদা, এবং এই চাহিদাটা মূলত নির্ভর করে সুদের হারের ওপর। এই দুটো, এর আগের দুটো ছিল সরাসরি ব্যক্তির আয়ের সাথে সম্পৃক্ত, কিন্তু এটি হচ্ছে সুদের হারের সাথে সম্পৃক্ত। তবে ওই দুটোর সাথে একটু পার্থক্য এটাই যে আগের দুটো ছিল ধনাত্মক সম্পর্ক, অর্থাৎ ব্যক্তির আয় বৃদ্ধি পেলে লেনদেনজনিত এবং সতর্কতামূলক চাহিদা বাড়তো। কিন্তু এখানে একটি বিষয়টা একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে যে সুদের হারের ক্ষেত্রে সুদের হার যদি বাড়ে তাহলে কিন্তু ফটকার চাহিদা অর্থাৎ মুদ্রার ফটকা চাহিদা এটি কমে যায়, আর সুদের হার যদি কমে তাহলে ফটকা চাহিদা বাড়ে। অর্থাৎ সুদের হারের সাথে মুদ্রার ফটকা চাহিদা এটির সম্পর্ক কিন্তু বিপরীত বা ঋণাত্মক। তাহলে এটিকে আমরা যদি চিত্রের সাহায্যে দেখাই, তাহলে চিত্রটা এভাবে দেখানো যেতে পারে। এদিকে ফটকা চাহিদা মুদ্রার ক্ষেত্রে, আর এই পাশে হচ্ছে সুদের হার। যেখানে আমরা দেখছি যখন সুদের হার অনেক বেশি তখন কিন্তু ফটকা চাহিদা কম। সুদের হার যত কমতে থাকবে ফটকা চাহিদা কিন্তু ততই বাড়তে থাকবে। তবে একটা বিষয় প্রসঙ্গক্রমে বলে নেই, যেটা তোমাদের বইয়ে হয়তো এখন নেই, এটি উচ্চতর ক্লাসে গেলে তোমরা অর্থনীতির বিষয় যদি আরো পড়াশোনা করো সেক্ষেত্রে আসবে, যে আমরা এই যে সুদের হার যেটি কমে আসছে, ধরো এখানে R1 R2 R3 R4, আর এইদিকে আমরা যদি ডিমান্ড এভাবে বাড়তে থাকে D1 D2 D3 D4, একটা নির্দিষ্ট পর্যায়ে এসে অর্থাৎ এই যে আমরা R4 দেখছি, এটি নিচে কিন্তু আর সুদের হার নামা সম্ভব নয়। এই জায়গাটা অর্থের ফটকা চাহিদা কিন্তু কি হয়ে যাবে,
সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আহ, ফটকা চাহিদা এই যদি আরো বাড়ে তারপরেও কিন্তু এই সুদের হারটা কিন্তু কমবে না। অর্থাৎ এখানেই সুদের হারে কিন্তু সর্বশেষ পর্যায়ে, অর্থাৎ একটা সর্বনিম্ন সুদের হারে যেখানে অর্থের ফটকা চাহিদা অসীম হয়ে যায়, সেটিকে আবার বলা হয় তারল্য ফাঁদ। এটি আমরা আর খুব বেশি আলোচনা করবো না, শুধু তোমাদের একটু জানার জন্য বললাম। তাহলে আমরা এখানে খুব সহজে বিষয়টি বুঝতে পারছি যে সুদের হারের সাথে ফটকা চাহিদার একটা বিপরীত সম্পর্ক। কিন্তু কেন এই সম্পর্কটা আসলে কেন বিপরীত? সুদের হার আমরা জানি যে এটি একটি ব্যাংকিং সিস্টেমের সাথে জড়িত, ব্যাংক রিলেটেড একটি টার্মস। সেক্ষেত্রে জনগণের যে অর্থ রয়েছে, সে যদি কি করে, তার অর্থগুলো সুদের হার যখন বেশি থাকবে, সে যদি কি করে ব্যাংকে অর্থ জমা রাখে, তাহলে কিন্তু তার প্রফিট সেখানে বেশি হবে। কিন্তু সুদের হার যখন অনেক কমে যায়, অর্থাৎ ধরে নিলাম R3 বা R4-এ, তখন সে এই অর্থগুলো ব্যাংকে না রেখে বরং বিভিন্ন ধরনের ফটকা কারবারে বিনিয়োগ করার জন্য সেটি হাতে ধরে রাখতে চাইবে। সুতরাং এই জায়গাটা এসে কি হবে, এই যে ডিমান্ড যেটি রয়েছে ফটকা কারবারের ক্ষেত্রে, সেটি বেড়ে যাবে। অর্থাৎ বেশি পরিমাণ কি মুদ্রা সে হাতে ধরে রাখতে চাইবে, যেহেতু ব্যাংক থেকে সে প্রফিট কম পাচ্ছে। সুতরাং এই যে অর্থটা চাহিদা যেটি সৃষ্টি হচ্ছে, এই অতিরিক্ত অর্থ সে বিভিন্ন ধরনের যে ফটকা কারবারগুলো রয়েছে, সেই কারবারগুলোতে বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে চাইবে। মূলত এই কারণেই সুদের হারের সঙ্গে কি ফটকা কারবারের বা ফটকা চাহিদার, মুদ্রা ফটকা চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক। আবার যখন সুদের হার বেশি থাকবে, অর্থাৎ এটি যেহেতু একটা সার্টেন একটা ইনকাম, অর্থাৎ মুনাফা যদি ব্যাংক হার যদি একটা নির্দিষ্ট থাকে সুদের হার, তাহলে জনগণ তো জানবেই যে আমার এই পরিমাণ মুনাফা হবে। আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখি, তাহলে আমি সেখান থেকে একটা সার্টেন পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ আমি সুদের হার বা মুনাফা পাচ্ছি। সেটি যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু এই ডিমান্ডটা, অর্থাৎ ফটকা কারবারের জন্য যে চাহিদাটা, মুদ্রার ফটকা চাহিদা, সেটি কিন্তু কমে যাবে আর ব্যাংকে টাকা বেশি জমা রাখতে চাইবে। তাহলে এটি হচ্ছে মুদ্রার ফটকা চাহিদা, যেটিকে আমরা দেখলাম সুদের হারের সাথে একটা বিপরীতমুখী সম্পর্ক। এবার আসা যাক মুদ্রার যোগানের ক্ষেত্রে। তবে চাহিদা সৃষ্টির আরো কিছু এখানে আমরা উপাদান দেখছি, যে উপাদানগুলোর মধ্যে আমরা যদি আসি, আসলে চাহিদা সৃষ্টি না, এটি যোগান সৃষ্টিকারী উপাদান হবে। আমরা চাহিদা সৃষ্টি অলরেডি দেখে নিয়েছি। মুদ্রার যে যোগান সৃষ্টিকারী উপাদানগুলো কি কি? প্রথমত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরাসরি ঋণ প্রদান করে না, কিন্তু ঋণ প্রদানকারী যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোকে অর্থ সরবরাহের মাধ্যমে এই যোগান সৃষ্টি করে থাকে। এরপর রয়েছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক। তারা কিন্তু বিভিন্ন খাতে ঋণ দিয়ে বা আমানত সৃষ্টি করেও কিন্তু এই ধরনের মুদ্রার যে যোগান, সেটি কিন্তু সৃষ্টি করতে পারে। এরপরে রয়েছে বিশেষায়িত ব্যাংক। বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক রয়েছে, যেমন ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে, কৃষি ব্যাংক, তারপরে শিল্প ঋণ সংস্থা সহ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন, এই ধরনের বিভিন্ন যে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারাও কিন্তু এই মুদ্রার যোগান সৃষ্টির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিনিয়োগ বা ঋণ প্রদানের মাধ্যমে। এরপর রয়েছে দেশীয় ব্যাংক। বিভিন্ন ধরনের দেশীয় ব্যাংক যেগুলো রয়েছে, দেশীয় ব্যাংক বলতে আমরা আসলে কিছু আর্থিক প্রতিষ্ঠানের বাইরেও কিন্তু, মানে সরাসরি ব্যাংকিং সিস্টেমের বাইরেও কিন্তু বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দেখি, যেগুলো শুধুমাত্র তাদের কার্যক্রম গ্রাম পর্যায়ে বা উপজেলা লেভেলে তাদের এই কার্যক্রমগুলো পরিচালিত করে। তারাও কিন্তু এই মুদ্রার যোগান সৃষ্টিতে একটা ভূমিকা পালন করে। অর্থাৎ তারাও এই যে ঋণ প্রদান সহ বিভিন্ন যে বিনিয়োগ কার্যক্রমগুলো রয়েছে অর্থের ক্ষেত্রে, সেগুলো কিন্তু তারা করে থাকে। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান মুদ্রার যোগান সৃষ্টির ক্ষেত্রে। আর সর্বশেষ যেটি রয়েছে, সেটি হচ্ছে স্থানীয় বিত্তবান ব্যক্তিবর্গ। আমরা গ্রাম অঞ্চলে দেখে থাকি যে আসলে ব্যাংকিং সিস্টেমের বাইরেও বড় বড় যারা কৃষক রয়েছে বা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে, তারাও কিন্তু অর্থের যোগানে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে। তারা বিভিন্নভাবেই কিন্তু তাদের অর্থগুলো
ক্ষুদ্র বা দরিদ্র কৃষকদের মধ্যে বা অন্যান্য মানুষের মধ্যে কিন্তু তারা বিভিন্নভাবে এই অর্থগুলো ঋণ আকারে দিয়ে থাকে। সুতরাং এই যে বিষয়গুলো অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, দেশীয় ব্যাংক এবং স্থানীয় যে বিত্তবান ব্যক্তিবর্গ, এরা প্রত্যেকে কিন্তু এই অর্থের যে যোগান এটি সৃষ্টির বিভিন্ন এক একটি উপাদান হিসাবে কাজ করে। তাহলে আমরা অর্থের চাহিদা এবং যোগান সৃষ্টিকারী উপাদান সমূহ সম্পর্কে জানলাম। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে সেক্টরগুলোর মাধ্যমে চাহিদা সৃষ্টি করছি আর পাশাপাশি এই চাহিদার জন্য যে প্রয়োজনীয় অর্থ সেগুলো যেখান থেকে সরবরাহ হচ্ছে বা আসছে সেই বিষয়গুলো আমরা জানলাম। তাহলে এটি হচ্ছে মূলত অর্থের যোগান সৃষ্টিকারী উপাদান। এখানে একটু মিস্টেক হয়েছে, এটি চাহিদা সৃষ্টিকারী উপাদান হিসেবে লেখা আছে, তোমরা এটি ঠিক করে নিও। এরপরে আসা যাক যে অর্থ সরবরাহের উপাদান। আমরা এতক্ষণ পর্যন্ত মুদ্রার চাহিদা এবং যোগান নিয়ে আলোচনা করলাম। এর পরে আমাদের যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে অর্থ সরবরাহের উপাদান। অর্থ সরবরাহ আসলে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে কাগজি মুদ্রা এবং কয়েনগুলো ছাপানো হয়, যেটি সরকার কর্তৃক অনুমোদিত, সেগুলোই হচ্ছে অর্থ বা অর্থের সরবরাহ। এর বাইরেও কিন্তু অর্থ হিসাবে আমরা চাহিদা আমানত এবং যে মেয়াদি আমানত রয়েছে সেগুলোকে কিন্তু অর্থ সরবরাহের উপাদান হিসাবে গণ্য করে থাকি। মিল্টন ফ্রিডম্যান একজন মনিটারিস্ট, একজন ইকোনমিস্ট, তার মতে কিন্তু তিনি বলছেন যে অর্থ সরবরাহের যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে যেমন জনগণের হাতে রক্ষিত যে মুদ্রা, প্রচলিত মুদ্রা আছে, এর বাইরেও উনি চাহিদা আমানত এবং মেয়াদি আমানত সেটি এই দুটো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। তো সেই হিসাবে আমরা এর যে সমীকরণ অর্থাৎ অর্থ সরবরাহ যেটিকে মানি সাপ্লাই বলছি, এই মানি সাপ্লাইটিকে তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, যেখানে এম এস ইকুয়াল টু আমরা বলছি যে জনগণের হাতে যেটি রক্ষিত কারেন্সি, সেটিকে আমরা সংক্ষেপে সিইউ লিখব, এবং এর সাথে যোগ আকারে থাকবে আমাদের ডিমান্ড ডিপোজিট, যেটিকে আমরা বলছি ডিডি, ডিমান্ড ডিপোজিট, এটি হচ্ছে চাহিদা আমানত। এর সাথে যোগ হচ্ছে কি টাইম ডিপোজিট, যেটি হচ্ছে মেয়াদি আমানত। তাহলে আমরা মানি সাপ্লাই যেটি অর্থ সরবরাহের কথা বলছি, এই অর্থ সরবরাহের মধ্যে কি কি উপাদান রয়েছে? একটি হয়েছে জনগণের হাতে রক্ষিত যে মুদ্রা সেটির পরিমাণ, এর পাশাপাশি রয়েছে ডিমান্ড ডিপোজিট, চাহিদা আমানত, এবং রয়েছে মেয়াদি আমানত। এই তিনটি সমষ্টি হচ্ছে অর্থ সরবরাহ, অর্থাৎ মানি সাপ্লাইয়ের যে সমীকরণ সেটিকে আমরা কিন্তু এভাবে দেখাতে পারি। এই অর্থ সরবরাহের যে উপাদান, এই উপাদানের ক্ষেত্রে আমরা আরো কিছু বিষয় কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হতে দেখি, অর্থাৎ আরো কিছু অর্থনীতিবিদ রয়েছে তারা এটিকে আরো সম্প্রসারিত করার কথা বলেছে, যেখানে তারা বলছে শুধুমাত্র জনগণের হাতে রক্ষিত অর্থ এবং ডিমান্ড ডিপোজিট ও টাইম ডিপোজিট এছাড়াও বিভিন্ন ধরনের বিনিময় বিল, ট্রেজারি বিল বা ঋণপত্র যেগুলো রয়েছে, বা এর বাইরে বন্ড এবং শেয়ার, এগুলোকেও কিন্তু অর্থ সরবরাহের উপাদান হিসাবে বিভিন্ন অর্থনীতিবিদ কিন্তু গণ্য করছেন। তাহলে সেই জায়গাটায় এর সঙ্গে কিন্তু আরো একটা বিষয় আমরা এম এ যেটা বলা হচ্ছে যে অন্যান্য যে আর্থিক যে উপাদানগুলো অর্থাৎ মুদ্রার যে আমরা অর্থ সরবরাহের যে উপাদানগুলো সেগুলোকে আমরা এম এ আকারে লিখছি। তাহলে বলা যায় যে এটি হচ্ছে বিস্তৃত আকারে আমাদের অর্থের সরবরাহকে আমরা দেখাচ্ছি, বর্ণনা করছি। এখন এই জায়গাটায় আমরা এটিকে কিছু কিছু ক্ষেত্রে এটাকে আরো একটু সংক্ষিপ্ত আকারে দেখানো হয়, যেমন এম এস ইকুয়াল টু শুধুমাত্র সিইউ প্লাস ডিমান্ড ডিপোজিট, এটিকেও দেখানো হয়, কারণ আমরা মানি সাপ্লাই হিসাবে যেটি রয়েছে কারেন্সি, অর্থাৎ মানুষের হাতে যে অর্থটা রয়েছে এবং যেটি মানুষ চাইলে যে কোনো সময় উত্তোলন করতে পারে, ডিমান্ড ডিপোজিট, এইটিকে শুধু আমরা মানি সাপ্লাই হিসাবে বলতে পারি। আর এর বাইরেও আমরা যেটা আরেকটা দেখিয়েছি এম এস ইকুয়াল টু সিইউ প্লাস ডিডি প্লাস টিডি। টিডি হচ্ছে কি টাইম ডিপোজিট, যেটি একটু আগে বললাম, অর্থাৎ একটা নির্দিষ্ট
মেয়াদ শেষে যখন ব্যাংকে রক্ষিত অর্থটা ফেরত পাওয়া যায় মুনাফা আকারে, মুনাফা সহ, তখন সেটিকে আমরা টাইম ডিপোজিট বলছি। এইভাবেও কিন্তু মানি সাপ্লাইকে অনেকে বর্ণনা করেছেন। তাহলে আমরা কিন্তু এখানে 3টি সমীকরণ পেলাম, যে সমীকরণ গুলো সবগুলোই মানি সাপ্লাইকে দেখাচ্ছে, যেটিকে এর মধ্যে এটি হচ্ছে সংকীর্ণ আকারে মানি সাপ্লাইকে নির্দেশ করছে, আর এটি হচ্ছে বিস্তৃত আকারে মানি সাপ্লাইকে নির্দেশ করছে। তাহলে আমরা যে মানি সাপ্লাইয়ের উপাদান সেগুলো সম্পর্কে জানলাম। এখন এটিকে আমরা আরেকটু বিস্তারিতভাবে দেখতে চাই, যেখানে জনগণের যে হাতের মুদ্রা, প্রথমে আমরা যেটি বলেছি সিইউ, সেটি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা মানি সাপ্লাই সম্পর্কে জানলাম তো, যে মানি সাপ্লাই আসলে এটি কারেন্সি, ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট এবং এর পাশাপাশি আরো যে বন্ড, শেয়ার সহ অন্যান্য ঋণপত্র বা অন্যান্য যা বিষয়গুলো রয়েছে এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হতে পারে। তবে এটি সংকীর্ণ অর্থে শুধুমাত্র কারেন্সি এবং ডিমান্ড ডিপোজিটকেও কিন্তু দেখানো যায়, আবার এর সাথে টাইম ডিপোজিট আকারেও কিন্তু দেখানো হয়। বিশ্লেষণের ক্ষেত্রে শুধুমাত্র এটাকে আমরা ব্যবহার করি, কিন্তু নীতি নির্ধারণের ক্ষেত্রে এই সমীকরণ এবং এই সমীকরণ এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা যদি শুধুমাত্র জনগণের হাতে যে মুদ্রা সেটিকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কিভাবে দেখাবো? সেটি আমরা জানি যে সিইউ আকার আমরা লিখছি, তো সেটি আমরা কিভাবে পাবো? যে আমাদের টোটাল মানি সাপ্লাই রয়েছে, সেখান থেকে আমাদের কি করতে হবে? কেন্দ্রীয় ব্যাংকে যে পরিমাণ অর্থ জমা থাকে এবং বাণিজ্যিক ব্যাংকের যে ভল্টে টাকাগুলো জমা থাকে, সেগুলো মানি সাপ্লাই থেকে বাদ দিলেই জনগণের হাতে যে মুদ্রা সেটি আমরা পেয়ে যাব। তাহলে এটিকে আমরা দেখাচ্ছি সিসি প্লাস সিবি, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের কারেন্সি এবং এটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের যে কারেন্সি, সেটি আমরা মানি সাপ্লাই থেকে যদি বাদ দেই তাহলে আমরা সিইউটা পেয়ে যাব, অর্থাৎ জনগণের হাতে যে পরিমাণ অর্থ সংরক্ষিত আছে বা রয়েছে হাতের মুদ্রা, সেটিকে আমরা এভাবে দেখাতে পারি। এরপরে আমরা বলেছি যে চাহিদা আমানত। চাহিদা আমানতটা কি? যেটি ব্যাংক থেকে যে কোনো সময় আমরা চাইলে উত্তোলন করতে পারি, চেকের মাধ্যমে হোক বা আমাদের কার্ডের মাধ্যমে হোক। এ ধরনের লেনদেন কিন্তু এখন অনেক বেড়েছে, বিশেষ করে উন্নত দেশগুলোতে কিন্তু এই ধরনের লেনদেনই বেশি হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশেও এই ধরনের লেনদেন অনেক বেড়েছে। সুতরাং এই চাহিদা আমানত যেটি আমরা বলছি, সেটিকেও কিন্তু আমরা সরাসরি মুদ্রা হিসাবে কিন্তু এখন গণ্য করতে পারি। তাহলে চাহিদা আমানত যেটি আমরা ডিমান্ড ডিপোজিট বলছি, সেটি আমরা কিভাবে পাবো? এখানে আমাদের মানি সাপ্লাই যেটি রয়েছে সেখান থেকে আমরা কি করব? সিইউ প্লাস টিডি, অর্থাৎ টাইম ডিপোজিট, এই দুটো যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো? ডিমান্ড ডিপোজিট পেয়ে যাব। তাহলে আমাদের মূল যে সমীকরণ, আমরা সেটাকে যদি এই পর্যন্ত রাখি যে সিইউ প্লাস ডিডি প্লাস টিডি, তাহলে এখান থেকে আমরা সহজেই এইটা এবং এটা নির্ধারণ করতে পারবো। আর সিইউ তো আমি এখানে দেখিয়ে দিলাম, যে যেখানে আমরা এমএস মানি সাপ্লাই থেকে আমরা কি করছি, সেন্ট্রাল ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকে যে অর্থগুলো জমা আছে সেগুলো যদি আমরা মানি সাপ্লাই থেকে বাদ দিই তাহলে আমরা সিইউ পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে কিন্তু ডিমান্ড ডিপোজিট এটা পেয়ে গেলাম, যে যেটি আমরা যে কোনো সময় ব্যাংক থেকে আমরা অর্থে রূপান্তর করতে পারি, সেটি হচ্ছে ডিমান্ড ডিপোজিট। আর সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে টাইম ডিপোজিট, মেয়াদি আমানত। টাইম ডিপোজিট এটি আমরা লিখবো এরকম, এমএস মাইনাস সিইউ প্লাস ডিডি, অর্থাৎ টোটাল মানি সাপ্লাই থেকে আমরা কি করব? কারেন্সি হাতে যেটি রয়েছে জনগণের হাতে এবং যেটি ডিমান্ড ডিপোজিট, এই দুটো বাদ দিলে কিন্তু আমরা টাইম ডিপোজিটের পরিমাণটা কিন্তু পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমাদের যে 3টি উপাদান, সেটি আমরা এখানে দেখলাম। এই 3টি উপাদানই কিন্তু অর্থ সরবরাহে মোট যে পরিমাণ সেটি বিভিন্ন অংশ হিসাবে কাজ করে, অর্থাৎ এই 3টি যোগ করে আমরা টোটাল মানি সাপ্লাই কিন্তু পেয়ে যাই। এই যে মানি সাপ্লাই, এই মানি সাপ্লাইয়ের মোট পরিমাণ এগুলোই। এর বাইরে আমরা যেটা আরেকটা বললাম যে অন্যান্য উপাদান যেগুলো রয়েছে, অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে কি, বন্ড, শেয়ার এবং অন্যান্য ঋণপত্র বা বিনিময় বিল, যেগুলো আমরা আসলে সরাসরি কাগজি মুদ্রা হিসেবে বলছি না, আবার এগুলোকে
চাইলেই যে কোনো সময় কিন্তু অর্থে রূপান্তর করা যাচ্ছে না এবং একটা নির্দিষ্ট সময়ে ক্ষেত্রে ফিক্সড যে আমরা বিভিন্ন ধরনের আমানতগুলো করে থাকি একটা নির্দিষ্ট সময় শেষে পাওয়া যাবে সেটিও না। এটি কিন্তু যে কোনো সময় আসতে পারে। আবার এটি আবার আমরা যেমন শেয়ার বাজারে আমরা বলতে পারি যে শেয়ার বাজারের অর্থগুলো যেগুলো যাওয়া আসা করছে, হাতের লেনদেন হচ্ছে, এগুলো কিন্তু অনেক সময় অর্থ আকারে মানুষের কাছে আসছে না, সেটি ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে থেকে যাচ্ছে, আবার পুনরায় বিনিয়োগ হচ্ছে। সুতরাং এগুলো আমরা সরাসরি মুদ্রা হিসেবে যে ব্যবহারগুলো সেগুলো খুব কম দেখে থাকি। সুতরাং এগুলোকে বিস্তৃত অর্থে আমরা মানি সাপ্লাইয়ের মধ্যে নিয়ে আসি, কিন্তু সংকীর্ণ অর্থে কিন্তু এগুলো আসছে না বা এগুলোর ব্যবহার কিন্তু নেই। তাহলে আমরা এর পরের যে আমাদের আলোচনা, অর্থাৎ অর্থের পরিমাণ তত্ত্ব, আমরা সেইটাই চলে যাই। মুদ্রার পরিমাণ তত্ত্ব, এইটি মুদ্রার আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক মুদ্রার ক্ষেত্রে, অর্থাৎ মুদ্রার পরিমাণ, দ্রব্যমূল্য এবং অর্থের মূল্যের মধ্যে একটা যে সম্পর্ক রয়েছে, ইন্টাররিলেশন রয়েছে, সেই বিষয়টি মুদ্রার পরিমাণ তত্ত্বে খুব সুন্দরভাবে বলা আছে। মূলত এই যে মুদ্রার পরিমাণ তত্ত্ব, এটি ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং পরবর্তীতে অধ্যাপক আরভিং ফিশার 1911 সালে তার দ্য পারচেসিং পাওয়ার অফ মানি তত্ত্বে এই যে কথাটি বললাম, অর্থের পরিমাণ বা মুদ্রার পরিমাণ, দাম স্তর এবং অর্থের মূল্য, এই তিনটি বিষয়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটিকে এই তার যে দ্য পারচেসিং পাওয়ার অফ মানি বইয়ে প্রকাশ করেন, এটিকে মূলত মুদ্রার পরিমাণ তত্ত্ব বলা হয়। এখন এই মুদ্রার পরিমাণ তত্ত্বের আসলে মূল বক্তব্যটা কি? মূল বক্তব্যটা খুবই সহজ। আমরা শুধু তিনটা বিষয় আমাদের জানতে হবে। একটি হচ্ছে যে মুদ্রার পরিমাণ, দ্বিতীয়টি হচ্ছে দাম স্তর, আর তৃতীয়ত হচ্ছে অর্থের মূল্য। এই তিনটি বিষয় যদি আমরা ক্লিয়ারলি ধারণা রাখি, তাহলে আমাদের এই মুদ্রার পরিমাণ তত্ত্ব বুঝতে খুব সহজ হয়ে যাবে। আমরা মুদ্রা পরিমাণ তত্ত্ব পরিমাণ হিসাবে খুব সহজেই বুঝি যে মুদ্রার যে সাপ্লাইটা রয়েছে সেটিকে বুঝছি, এটির কম বা বেশি হতে পারে, এটিকে বৃদ্ধিও করা যেতে পারে, হ্রাসও করা যেতে পারে, এটি সরকার নিয়ন্ত্রণ করতে পারে বিভিন্ন উপায়ে। আমরা সহজভাবে মুদ্রার পরিমাণ বুঝতে পারছি। দাম স্তর তো জানি যে আসলে বাজারে যে পণ্যগুলো রয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে যে দ্রব্যের যে দাম, সেটিকে আমরা একত্রে দাম স্তর হিসেবে বিবেচনা করি। আর অর্থের মূল্য যেটি রয়েছে সেটি হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতাকে আমরা নির্দেশ করি, যে অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ক্রয় করা যায় সেটিকে অর্থের মূল্য বলা হয় বা ক্রয় ক্ষমতা বলা হয়। তাহলে এই তিনটি বিষয় সম্পর্কে আমরা জানলাম। এখন এই যে মুদ্রার পরিমাণ তত্ত্ব, এটার মূল বক্তব্য যেটি হচ্ছে সেটি হচ্ছে এইরকম, যে মুদ্রার পরিমাণ যদি কি হয়, বাড়ে, তাহলে দাম স্তর বাড়বে। একটু ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো, যে মুদ্রার পরিমাণ বাড়লে দাম স্তর বাড়বে, আর মুদ্রার পরিমাণ যদি বাড়ে তাহলে দাম স্তর বাড়বে, আর দাম স্তর বাড়লে কি হবে, অর্থের মূল্য কমে যাবে। তাহলে মুদ্রার পরিমাণের সাথে দাম স্তরের কি একটা ধনাত্মক সম্পর্ক, পজিটিভ সম্পর্ক, যেখানে মুদ্রার পরিমাণ বাড়লে দাম স্তর বাড়বে, আর মুদ্রার পরিমাণ বাড়লে দাম স্তর যেখানে বাড়ছে, দাম স্তর বাড়লে আবার কি হচ্ছে, অর্থের মূল্য কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে মুদ্রার পরিমাণের সঙ্গে অর্থের মূল্যের একটা ঋণাত্মক সম্পর্ক রয়েছে, যেটি আমরা সরাসরি মুদ্রা পরিমাণের সাথে দেখাই না, সেটি দাম স্তরের সাথে আমরা অর্থের মূল্যের সম্পর্কটা দেখানোর চেষ্টা করি। এই যে মুদ্রার পরিমাণ তত্ত্ব, এই পরিমাণ তত্ত্বের ক্ষেত্রে আমরা যে সম্পর্কটা বললাম, এই সম্পর্কটার ক্ষেত্রে এই যে বৃদ্ধি এবং হ্রাসটি কি অনুপাতে হয়? যদি আমরা বলছি যে মুদ্রার পরিমাণ যে হারে বাড়বে, দাম স্তরও একই হারে বৃদ্ধি পাবে। যদি দ্বিগুণ হারে বাড়ে মুদ্রার পরিমাণ, তাহলে দাম স্তরও দ্বিগুণ হারে বাড়বে। আর যদি মুদ্রার পরিমাণ দ্বিগুণ হারে বাড়ে, তাহলে অর্থের মূল্য কিন্তু অর্ধেক কি হবে, কমে যাবে। অর্থের মূল্যটা অর্ধেক কমে যাবে, অর্থাৎ যেখানে দ্বিগুণ হচ্ছে মুদ্রার পরিমাণ, সেখানে দাম স্তরও দ্বিগুণ হচ্ছে, কিন্তু সেটি আবার ঠিক বিপরীত দিক থেকে অর্থের মূল্য কি হচ্ছে, অর্ধেক কিন্তু কমে যাচ্ছে। আমরা এই বিষয়টি উদাহরণের সাহায্যে এবং ছবির সাহায্যে চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা
মুদ্রার পরিমাণের তত্ত্বের ক্ষেত্রে যে কিছু অনুমিতি রয়েছে এই অনুমিতিগুলো একটু জানার চেষ্টা করি। যেমন এখানে বলা আছে যে যে সামগ্রিক চাহিদা এবং যোগান এটি সবসময় ভারসাম্যে থাকবে, পূর্ণ নিয়োগ অবস্থায় বিরাজমান থাকবে। মুদ্রার পরিমাণ তত্ত্বের ক্ষেত্রে যে প্রচলন গতি রয়েছে এটি স্থির থাকবে। তারপরে এখানে যে লেনদেনের পরিমাণ, মুদ্রার লেনদেন সেটি স্থির থাকবে স্বল্পকালীন সময়ে। এর বাইরেও আমরা বলতে পারি যে অন্যান্য যে লেনদেনগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু স্থির থাকবে। তাহলে এই বিষয়, এই অনুমিতিগুলোর এই অনুমিতিগুলো মেনে নিয়েই আসলে মুদ্রার পরিমাণ তত্ত্ব এটি আমরা ব্যাখ্যার চেষ্টা করব, যেখানে সরাসরি আসলে অনুমিতিগুলো প্রভাব আমরা হয়তো আমাদের আলোচনার মধ্যে দেখব না, কিন্তু সেটি এগুলোকে স্থির না ধরে নিলে আমরা যে বিষয়গুলোর কথা বললাম অনুমিতিগুলো, সেগুলো যদি আমরা ধরে না নেই তাহলে কিন্তু আমাদের যে মুদ্রার পরিমাণ তত্ত্বের যে আলোচনা সেই জায়গাটায় কিন্তু বিভিন্নভাবে এগুলো প্রভাবিত করতে পারে। ফলে আমরা এই বিষয়গুলো ধরে নিয়েই আমরা মুদ্রার পরিমাণ তত্ত্ব আলোচনা করব, যেখানে আমরা আগেই এইটার মূল বক্তব্যটা এবং সম্পর্কটার কথা বলেছি। সেই সম্পর্কটাকে আসলে যদি আমরা এখন সমীকরণের সাহায্যে, যেটাকে ফিশারের সমীকরণ বলা হয়, সেটির সাহায্যে যদি আমরা উপস্থাপন করি তাহলে খুব সহজেই আমরা সংক্ষেপে উপস্থাপন করতে পারি। সেটি হচ্ছে এম ভি ইকুয়াল টু পি টি। এই ছোট্ট একটা সমীকরণ, এই সমীকরণ দিয়ে আসলে ফিশারের যে মুদ্রার পরিমাণ তত্ত্ব সেটিকে ব্যাখ্যা করা হয়। এখানে মোট 4টি আমরা বিষয় দেখছি। এখানে এম হচ্ছে, এটা হচ্ছে অর্থের পরিমাণ, ভি হচ্ছে কি প্রচলন গতি, ভেলোসিটি অফ মানি, অর্থের প্রচলন গতি, পি হচ্ছে দাম স্তর, প্রাইস লেভেল, আর টি হচ্ছে ট্রানজেকশন বা লেনদেন। তাহলে এই যে 4টি বিষয়, এই 4টি বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে, তাহলে আমরা খুব সহজেই বিষয়টি এখান থেকেই বুঝতে পারবো। এই জায়গাটা থেকে কিন্তু আমরা এই সমীকরণটিকে আরেকটু ডেভেলপ করতে পারি, যেখানে আমরা কি লিখতে পারি, পিটি ইকুয়াল টু এম ভি বা পি ইকুয়াল টু এম ভি বাই টি। আমরা এটি যখন উদাহরণ দেখব তখন আবার সেটি নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রাথমিকভাবে আমরা কিন্তু এই সমীকরণে এই পর্যায় পর্যন্ত কিন্তু আসতে পারি। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এমভি এবং পিটি, এখানে এই যে মানি সাপ্লাই, মুদ্রার যে পরিমাণ, আমরা বলছি যে মুদ্রার পরিমাণ বাড়লে কি হবে, দাম স্তরও বাড়বে। এটি যদি দ্বিগুণ হয় তাহলে এটিও দ্বিগুণ হবে। তবে এক্ষেত্রে শর্ত থাকে যে এই দুটোকে স্থির থাকতে হবে, ভি এবং টি, অর্থাৎ ভেলোসিটি অফ মানি, অর্থের প্রচলন গতি, এবং লেনদেন যদি একটি নির্দিষ্ট সময় স্থির থাকে তাহলে মানি সাপ্লাই দ্বিগুণ হারে বাড়লে কি হবে, দাম স্তর যেটি রয়েছে, প্রাইস লেভেল, সেটিও কিন্তু দ্বিগুণ হারে বাড়বে। এখন এই বৃদ্ধিটা আমরা উদাহরণের সাহায্যে দেখব, তবে তার আগে ফিশার যেটি বলছেন যে অন্যান্য যে দ্রব্যের ক্ষেত্রে চাহিদা এবং যোগান রয়েছে এবং এই দুটো ভারসাম্যের মাধ্যমেই ভারসাম্য মূল্য নির্ধারিত হয়, ঠিক একইভাবে কিন্তু এই অর্থের ক্ষেত্রে কিন্তু তার যে সমীকরণ সেখানে কিন্তু অর্থেরও কিন্তু চাহিদা এবং যোগানকে দেখানো হয়েছে। আমরা এখানে সরাসরি দেখতে না পেলেও বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করা যায়। আমরা এই অংশটিকে আমরা অর্থের চাহিদা বলছি আর এটিকে যোগান। কিভাবে দেখো, প্রাইস ইনটু ট্রানজেকশন আছে, অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো বা লেনদেনগুলো রয়েছে বা আমরা করছি দৈনন্দিন, সেই পরিমাণটাকে তার দাম দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু অর্থের আমরা চাহিদা পেয়ে যাবো। অর্থাৎ এখানে মোট যে অর্থের পরিমাণ যেটি ট্রানজেকশন হচ্ছে বা লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেই পরিমাণটা কিন্তু আমরা পেয়ে যাব, যেটি আমরা লেনদেন চাহিদা হিসেবে বলছি। আর এর বাইরেও কিন্তু আরো আছে সতর্কতামূলক চাহিদা রয়েছে। তো সেই বিষয়টা আমরা এখানে দেখাচ্ছি না। এখানে চাহিদা, অর্থের চাহিদা বলতে আমরা শুধুমাত্র এই ট্রানজেকশনকে, অর্থাৎ লেনদেন, বিভিন্ন ধরনের লেনদেনের সাথে
তার যে দাম রয়েছে সেটি দিয়ে গুণ করে আমরা অর্থের চাহিদা পাচ্ছি। আর এখানে এমভি যেটি মানি সাপ্লাই, এটিকে আমরা ভেলোসিটি অফ মানি, যেটি হাত বদল, ভেলোসিটি প্রচলন গতি মানে কি বলা হয় যে একটি টাকা যতবার হাত বদল হচ্ছে ততবার কিন্তু সেই টাকাটি এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হচ্ছে। সুতরাং এই ভেলোসিটি অফ মানি এটি দিয়ে যদি মানি সাপ্লাইকে গুণ করা হয়, বা মানির অর্থের পরিমাণ, মানি সাপ্লাই ঠিক না, এটি অর্থের পরিমাণকে যদি গুণ করা হয় তাহলে আমরা মানি সাপ্লাই পাচ্ছি। তাহলে এটি মানি সাপ্লাই এমএস, আর এটি হচ্ছে ডিমান্ড, মানি ডিমান্ড। তাহলে এই হচ্ছে অর্থের চাহিদা এবং অর্থের যোগান। অর্থের পরিমাণ তত্ত্বের ক্ষেত্রে আরভিং ফিশার তার যে সমীকরণটি রয়েছে এটিকে পরবর্তীতে আরো সম্প্রসারণ করেন। সম্প্রসারণ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই জায়গাটাই শুধুমাত্র যে প্রচলিত অর্থগুলো রয়েছে, অর্থাৎ জনগণের হাতে মুদ্রা রয়েছে, শুধুমাত্র সেগুলো বিষয়, সেই অর্থগুলোকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি। এর বাইরেও কিন্তু আমরা বলেছি যে ডিমান্ড ডিপোজিট এবং টাইম ডিপোজিট, যেটি মেয়াদি আমানত এবং চাহিদা আমানত, এই দুটো বিষয় কিন্তু অর্থের যে সরবরাহ বা অর্থের পরিমাণ, সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু উপাদান হিসেবে কাজ করে থাকে। ফলে এই যে বিষয়টি, সেখানে তারা কিন্তু এই এমভি এবং পিটি যেটি রয়েছে সেটি সম্প্রসারিত রূপ দিয়েছে। সেক্ষেত্রে আমরা এম প্রাইম অর্থাৎ আমরা এর আগে এম ভি দেখেছিলাম, এর পাশাপাশি কিন্তু এম প্রাইম এবং ভি প্রাইম এটিও কিন্তু এর মধ্যে অ্যাড হচ্ছে। অর্থাৎ মানি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা এম ভি এর সাথে কিন্তু এম প্রাইম এবং ভি প্রাইম, এম প্রাইম বলতে তাহলে কি বোঝানো হচ্ছে, আমরা এর আগে এম হিসাবে যদি শুধুমাত্র জনগণের হাতে কারেন্সিকে বিবেচনা করি, এর পাশাপাশি কিন্তু এখন এম প্রাইম হিসাবে আমরা ডিমান্ড ডিপোজিট এবং কি টাইম ডিপোজিট যেটি রয়েছে সেটিকে আমরা এর ভিতরে অন্তর্ভুক্ত করছি। পাশাপাশি এখানে এই ভিটা হচ্ছে এই মানির প্রচলন গতি, আর এখানে এই ভিটা হচ্ছে এই এম প্রাইমের প্রচলন গতি, অর্থাৎ এটার প্রচলন গতি। তাহলে আমরা এভাবে এই আরভিং ফিশারের যে মুদ্রা পরিমাণ তত্ত্ব, সেই পরিমাণ তত্ত্বের কিন্তু সম্প্রসারিত রূপের যে সমীকরণ সেটিকে কিন্তু আমরা এভাবে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল টু পিটি আকারেও কিন্তু দেখাতে পারি, যেখানে আমরা বলছি যে ডিমান্ড ডিপোজিট এবং যে মেয়াদি যে আমানত যেটি টাইম ডিপোজিট সেটিও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এখন আমরা এই মুদ্রার পরিমাণ তত্ত্বের আলোচনায়, যেটি মূল আলোচনা সেটি যাব। আমরা এতক্ষণ পর্যন্ত এটির মূল বক্তব্য এবং মুদ্রার চাহিদা এবং যোগান এবং এটি সম্প্রসারিত রূপ সম্পর্কে জানলাম। এখন এটি আমরা বিশ্লেষণে যাব। বিশ্লেষণে আমরা যদি যাই তাহলে আমাদের প্রথমে যেটি দেখতে হবে, একটি উদাহরণ নিয়ে আমরা কাজ করব। এটি তোমরা যে কোনো উদাহরণই ব্যবহার করতে পারো। তো সেই জায়গাটাই আমরা এখানে 3টি পর্যায় নিয়েছি, যেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে দেখানো হচ্ছে। সেখানে আমরা এই 3টি পর্যায়ের ক্ষেত্রে আমরা মানি অর্থাৎ এম এবং এম প্রাইম এই দুটো শুধুমাত্র পরিবর্তন দেখিয়েছি। আমি আগেই বলেছি যে আমরা যখন মুদ্রার পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করব তখন আমাদের ভেলোসিটি অফ মানি এবং ট্রানজ্যাকশন, লেনদেন, এই দুটো কিন্তু ফিক্সড থাকবে। এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটা ফিক্সড আছে, অর্থাৎ ভি যেটা সেটা 5 এবং ভি প্রাইম এটাও 5 এবং ট্রানজ্যাকশন এটা 10 আকারে ফিক্সড আছে। শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কোনটা, এমটা, অর্থাৎ মুদ্রার পরিমাণ যেটি, এটি পরিবর্তন হচ্ছে। আমরা আগেই বলেছিলাম মুদ্রার পরিমাণ তত্ত্বের ক্ষেত্রে মূল বক্তব্যে যে মুদ্রার পরিমাণ যদি বাড়ে তাহলে কি হবে, প্রাইস লেভেলিটি বাড়বে এবং অর্থের মূল্য কমে যাবে। আর মুদ্রার পরিমাণ যদি কমে তাহলে কি হবে, প্রাইস লেভেল কমবে এবং অর্থের মূল্য বেড়ে যাবে, অর্থাৎ বিপরীত সম্পর্ক। তাহলে শুধুমাত্র মুদ্রার পরিমাণ আমরা বাড়াবো এবং কমাবো, এর মাধ্যমে আমরা দাম স্তরের কি পরিবর্তন হচ্ছে এবং ভেলোসিটি অফ মানি অর্থাৎ অর্থের মূল্যের কি পরিবর্তন হচ্ছে, এই দুটো বিষয় দেখব। তাহলে কিন্তু আমাদের মুদ্রার যে পরিমাণ তত্ত্ব সেটি ব্যাখ্যা হয়ে যাবে। তা আমরা এখানে প্রথম পর্যায়ে 1 2 3 তিনটা পর্যায়ে দেখছি, আর দ্বিতীয়ত দেখছি এম এর ক্ষেত্রে যেটি 100 আছে, এরপর বেড়ে সেটি দ্বিগুণ হয়ে 200 হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখছি সেটি কমে আবার 50 হয়েছে।
একইভাবে কিন্তু এম প্রাইম পরিবর্তন হয়েছে। এখন দেখো আমরা পি ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি এটি পাচ্ছি সমীকরণ থেকে, যেটি আমি একটু আগেই তোমাদেরকে সমীকরণ দেখিয়েছিলাম যে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল টু পিটি। তাহলে এখান থেকে মূলত আমরা এই সমীকরণটি পেয়ে যাই। এখানে আমরা যদি এই পাশে পিটি নিয়ে নিই তাহলে আমরা এই পাশে পাবো কি এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এখন এই পাশে আমরা পি রেখে টিটাকে ওই পাশে নিয়ে যাই, এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি। এটি দেখো ওখানে তোমাদের দেয়া আছে। আর যেটি ভেলোসিটি অফ মানি ভিএম, এটি হচ্ছে 1/p। আমাদের এই দুটো সমীকরণ যদি আমরা জানি, অর্থাৎ p ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি আর ভিএম ইকুয়াল টু 1/p, তাহলে কিন্তু আমাদের এটি সহজ হয়ে যাবে বোঝা। ভেলোসিটি অফ মানি সেটি হচ্ছে 1/p, এটি p হচ্ছে দাম স্তর। তাহলে এখানে আমরা এই ভি এবং এই ভি প্রাইম এই দুটো আমরা জানি যে স্থির, অর্থাৎ এই দুটোর পরিমাণ কিন্তু নির্দিষ্ট এবং টি এর পরিমাণও নির্দিষ্ট। তাহলে যদি এগুলো নির্দিষ্টই হয় তাহলে কি হবে, এম এর পরিমাণ এবং এম প্রাইমের পরিমাণ এই দুটোর পরিমাণই যদি বাড়ে তাহলে কিন্তু পি এর পরিমাণও বেড়ে যাবে। আবার এই দুটো যদি কমে তাহলে কিন্তু পি এর পরিমাণও কি হয়ে যাবে, কমে যাবে। প্রাইস লেভেল এটি পরিমাণ কিন্তু কমে যাবে। আর ভেলোসিটি অফ মানির ক্ষেত্রে দেখো, যদি প্রাইস লেভেল পি এটা যদি বাড়ে তাহলে কি হবে, ভেলোসিটি অফ মানি কমে যাবে। যেহেতু এটা একের নিচে আছে, এটি বাড়লে কি হবে, এটি পরিমাণ কমে যাবে। আর এটি কমলে কি হবে, ভেলোসিটি অফ মানি এটি বাড়বে। এটাই উদাহরণে তোমাদের দেওয়া আছে। দেখো উদাহরণে আমরা দেখছি যে পি ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি। এখন আমরা এম আকারে প্রথম পর্যায়ে দেখছি কত এম আছে, 100 আছে, আর ভি আছে কত 5। তাহলে 5 এবং 100 গুণ করলে সেখানে 500 হয়, প্লাস এম প্রাইম এবং ভি প্রাইম, যেখানে এম প্রাইম 100 এবং ভি প্রাইম 5, এটিও গুণ করলে 500 হয়। তাহলে 500 প্লাস 500, 500 প্লাস 500 ডিভাইডেড বাই ট্রানজেকশন যেটি টি সেটি 10। তাহলে এটি আমরা ভাগ করলে পেয়ে যাই 100। এখন যদি এম বাড়ানো হয়, অর্থাৎ 100 থেকে বেড়ে 200 হলো, তাহলে দেখো এটি ক্ষেত্রে পিও কিন্তু 200 হয়ে গেল। অর্থাৎ ওইখানে এম 100 ছিল, এখানে পি 100 হয়েছে। 100 থেকে এম বেড়ে 200 হওয়াতে পিও কিন্তু বেড়ে 100 থেকে 200 হয়েছে। অর্থাৎ এম যে হারে পরিবর্তন হচ্ছে, যেভাবে পরিবর্তন হচ্ছে, পিও কিন্তু সেইভাবেই পরিবর্তন হচ্ছে। এখন আমরা যদি ভেলোসিটি অফ মানিতে আসি তাহলে দেখব যে 1/p, যেখানে আমরা পি প্রথমে পেয়েছি 100, সেটি যদি দেই তাহলে 1/100 ইকুয়াল টু 0.01। এখন দেখো ট্রানজেকশন, এখন মানি সাপ্লাই বেড়ে দ্বিগুণ হয়ে গেল, সেক্ষেত্রে প্রাইস লেভেলও বেড়ে কিন্তু দ্বিগুণ হয়েছে, 200 হয়েছে। এখন এই 200 যদি আমি ভি এম ইকুয়াল টু 1/p অর্থাৎ ওখানে বসাই, তাহলে কিন্তু যেটি আমরা ভেলোসিটি অফ মানি পেয়েছিলাম সেটি কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। অর্থাৎ 0.1 যেটি ছিল সেটি এবার 0.005 হয়ে গেছে, অর্ধেক হয়েছে। এখন আমরা সর্বশেষ যে পর্যায়টি দেখছি সেটি হচ্ছে যে দ্বিগুণ হারে যদি কমে যায় তাহলে কিন্তু এটি আবার প্রাইস লেভেলের ক্ষেত্রেও কিন্তু মানি সাপ্লাই যেভাবে কমছে প্রাইস লেভেলও কিন্তু সেইভাবে কমেছে, কিন্তু ভেলোসিটি মানি আবার দ্বিগুণ হারে বেড়েছে। সুতরাং খুব স্পষ্ট একটা বক্তব্য, সেটি হচ্ছে যে মুদ্রার পরিমাণ যে হারে বাড়বে প্রাইস লেভেলও সে হারে বাড়বে, অর্থাৎ দ্বিগুণ হলে প্রাইস লেভেলও দ্বিগুণ হবে এবং ভেলোসিটি অফ মানি অর্ধেক হয়ে যাবে। আবার যদি মানি সাপ্লাই কমে যায় দ্বিগুণ হারে, তাহলে প্রাইস লেভেলও দ্বিগুণ হারে কমে যাবে এবং ভেলোসিটি অফ মানি কি হবে, দ্বিগুণ হারে কিন্তু বেড়ে যাবে। তাহলে এটি হলো মুদ্রার পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য এবং বিশ্লেষণ। এখন এই বিশ্লেষণটাকে আমরা কিন্তু চিত্রের সাহায্যেও দেখাতে পারি। তো চিত্রটাকে এভাবে দেখানো যেতে পারে। এখানে দেখো খুব সহজেই দেখানো হয়েছে, যেখানে প্রথমে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ককে দেখানো হয়েছে। এখানে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ছে, ভূমি অক্ষে অর্থের পরিমাণ দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে দাম স্তর। অর্থের পরিমাণ বেড়ে M2 থেকে M0 এবং M1 হচ্ছে, সাথে সাথে কিন্তু
দাম স্তর যেটি সেটি P2 এবং P0 P1 বেড়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এখানে আমরা এই তিনটি পয়েন্টকে যদি দেখাই তাহলে ABC আকারে দেখানো যে তিনটি যোগ করলে আমরা একটি রেখা পাচ্ছি এবং এই রেখাটি দেখো 45 ডিগ্রি রেখার সমান। যেখানে আমি এর আগে বলেছিলাম যে দুটো যদি সমান হারে পরিবর্তন হয় তাহলে সেই রেখাটি হবে 45 ডিগ্রি রেখার সমান্তরাল। তাহলে প্রথম চিত্রে আমরা অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সম্পর্ক দেখাচ্ছি, আর দ্বিতীয় চিত্রে দেখো যে অর্থের পরিমাণের সঙ্গে আমরা অর্থের মূল্যের যে সম্পর্ক সেটি দেখাচ্ছে। অর্থাৎ আমরা যে সম্পর্কটার কথা বলেছিলাম অর্থের পরিমাণের সাথে দাম স্তরের একটা পজিটিভ সম্পর্ক হবে, যেটি আমরা ওপরের চিত্রে দেখতে পাচ্ছি ডান দিকে ঊর্ধ্বগামী রেখা দ্বারা। আর একটা পরের চিত্র দেখো যেখানে আমরা অর্থের পরিমাণের সঙ্গে অর্থের মূল্যের যে সম্পর্ক ঋণাত্মক সম্পর্ক সেটি এখানে প্রদর্শন করা হচ্ছে। যেখানে অর্থের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ভেলোসিটি অফ মানি কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ অর্থের পরিমাণ M2 থেকে বেড়ে M0 এবং M1 হলে ভেলোসিটি অফ মানি সেটি VM2 থেকে VM0 VM1 এ এসে পৌঁছেছে। তাহলে এই যে ABC যে বিন্দুগুলো সেটি আমরা যোগ করে আমরা ভেলোসিটি অফ মানির যে সাথে অর্থের যে পরিমাণ এটিকে আমরা এই রেখা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা মুদ্রার পরিমাণ তত্ত্বের ক্ষেত্রে ফিশারের যে সমীকরণ সেটি নিয়ে আলোচনা করলাম, সেটি ব্যাখ্যা দেখলাম। এর পাশাপাশি আমরা একটি উদাহরণ এবং চিত্রের সাহায্যে মুদ্রার পরিমাণ তত্ত্ব ব্যাখ্যা করার চেষ্টা করলাম, যেখানে খুব সহজ এবং স্পষ্ট সম্পর্ক, যেখানে অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সম্পর্ক ধনাত্মক এবং অর্থের মূল্যের সম্পর্ক ঋণাত্মক। এবং এই পরিমাণটা কি সেটি হচ্ছে যে অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের পরিবর্তনের যে পরিমাণ সেটি হচ্ছে যে সমান, অর্থাৎ দ্বিগুণ হারে একই হারে পরিবর্তন হবে। আর অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পেতে থাকে একই হারে কিন্তু অর্থের মূল্য হ্রাস পেতে থাকবে। তাহলে এই হচ্ছে মূলত মুদ্রার পরিমাণ তত্ত্ব। আমাদের মুদ্রা সম্পর্কিত যে আলোচনা ছিল সেটি আজকে এখানে শেষ হচ্ছে। আগামী ক্লাসে তোমাদের সাথে আমি এরপরে যেদিন ক্লাসে আসবো ইনশাল্লাহ এর পরবর্তী যে আরেকটি অংশ রয়েছে ব্যাংক, সেই ব্যাংক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, যেখানে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক রয়েছে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।